সাধারণ দিনগুলোতে যেখানে ওই মানুষটা অপলক চাহনিতে তাকিয়ে থাকে, সেখানে আজ তো একটা বিশেষ দিন। নিশ্চয়ই দীর্ঘ সময় নিয়ে নদীকে দেখবে, মুগ্ধ হবে, তারপর মন খুলে প্রশংসা করবে। যে প্রশংসা শুনে নদী লজ্জা পাবে, ভীষণ লজ্জা পাবে। নদীর সাজগোজ শেষ হওয়ার নিশ্চিন্ত মনে উর্মি নিজে সাজতে বসেছে। সে আবার সাজগোজে ভীষণ পটু, নিজে নিজেই সাজতে ভালোবাসে। আজকেও তার ব্যতিক্রম ঘটল না। আয়নার সামনে বসে তখন স্ট্রেটনারের সাহায্যে চুলগুলো সোজা করার চেষ্টা করছে। শাওন পাঞ্জাবির বোতাম লাগাতে ব্যস্ত, আর উর্মি বিরতিহীন বকবক শুনতে ব্যস্ত। আয়োজন কেমন হচ্ছে, কোথায় কি সমস্যা হয়েছে, উর্মি চোখে কি কি কমতি লাগছে, তারপরে আরেকটু জাঁকজমকপূর্ণভাবে বিয়ের আয়োজনটা করা যেত, এসবই বলছে সে। আজকাল শাওন উর্মিকে দেখে ভীষণ অবাক হয়। আগের উর্মির সাথে এই উর্মির আকাশ পাতাল তফাৎ। এই উর্মি শুধু নিজেকে নিয়ে না, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে, পরিবারের সবাইকে ভালোবাসে, নিজের মানুষদের দুঃখ কষ্ট যাকে ভাবাই। শাওন দেখেছে নদীর সমুদ্রের ব্যাপারটা নিয়ে উর্মি কতটা দুশ্চিন্তা করেছে। মাঝে দু একদিন না নিজে ঘুমিয়েছে, না শাওনকে রাতে ঘুমাতে দিয়েছে। কিছুদিন আগেও যেখানে উর্মি নদীকে খুব একটা পছন্দ করতো না, সেখানে আজ সেই নদীর বিয়ে নিয়ে ওর মাঝে কত মাতামাতি। নদীর সাজগোজ থেকে শুরু করে ওর যাবতীয় খেয়াল রাখার দায়িত্ব উর্মি নিয়েছে। আজ শাওনের উর্মির এই হঠাৎ পরিবর্তনের কারণটা জানতে ইচ্ছে করলো। আদৌ উর্মি এসব মন থেকে করছে নাকি সাইমার ভয়ে করছে, সেসব জানতে ইচ্ছে করলো। একটা কথা জিজ্ঞেস করতে পারি তোমায়, উর্মি? শাওনের কণ্ঠে উর্মি মাথা তুলে আয়নায় তাকালো। ও ঠিক পিছনে দাঁড়ানো শাওনকে আয়নায় স্পষ্টই দেখা যাচ্ছে। শাওনের চোখে মুখে যে কিছু জানার তুমুল আগ্রহ জেগেছে, সেটা উর্মি বুঝতে পারলো। সাই জানিয়ে বলো। হ্যাঁ, পারো। শাওন ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে নিয়ে আমতা আমতা করে বলো। আসলে বলতে চাইছিলাম কি, তুমি কি আসলে খুশি? শাওনের প্রশ্নটা উর্মির মাথার উপর দিয়ে গেল এবং ভীষণ অযৌক্তিকও লাগলো। সত্যি খুশি মানে কি? মিথ্যে মিথ্যে আবার খুশি হওয়া যায়? আসলে বলতে চাইছিলাম যে গত কয়েকদিন ধরে তোমাকে আলাদা লাগছে। আগে তো তুমি সবার সাথে এভাবে মিশতে না। বাড়ির কোনো ব্যাপারে তোমাকে কখনোই কোনো কথা বলতে দেখিনি, কিন্তু নদীর ব্যাপারটায় তুমি ওর হয়ে অনেক কথাই বলেছ। বিদেশে ফেরার জন্য আমাকে আর তাড়াও দিচ্ছ না, আর না থাকার কথা তুলছ। এসব কি ফুফির সেদিনকার কথা বলার প্রভাব? মানে কি তুমি জোর করে করছো এসব? মন থেকে করছো না? উর্মির হাতটা থেমে গেল। চুল বাঁধার কাজ তার শেষ হয়েছে ইতোমধ্যে। এখন লিপস্টিক পরছিল। আয়নার ভেতরে শাওনের দিকে তাকিয়ে বলো। তুমি খুব খারাপ শাওন। মানে আমি কি বড় মামির মতন খারাপ? উর্মির হঠাৎ এমন প্রশ্নে শাওন একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। তার কথার সাথে এই প্রশ্নের মিল খুঁজে পেল না। খারাপ কেন হতে যাবে? আর তাছাড়া বড় আম্মুর মতো হওয়া এত সহজ না। আমি তোমাকে খারাপ বলতে চাইনি, কিন্তু কুর্মি, জানি, কিন্তু তোমাদের সবার মনে আমায় নিয়ে একটা খারাপ ধারণা তো আছেই। বিশ্বাস করো শাওন, আমি খারাপ না। আমি ছোটবেলা থেকে কম মানুষের মাঝে বড় হয়েছি, তাই আমার কাছে ছোট পরিবারই ভালো লাগতো। আমার মনে হতো পরিবারের সদস্য বেশি হলেই হয়তো কেউ না কেউ বড় মামির মতো আচরণ করবে, অশান্তি করবে, আমাদের কোনো প্রাইভেসি থাকবে না। তোমার ধারণাটা যে একেবারে ভুল সেটা আমি বলবো না। একটা পরিবারে যখন অনেক মানুষ থাকে তখন স্বভাবও আলাদা হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পেরেছি মা তেমন না, তোমরা কেউই তেমন না। আমি ফিল করতে পেরেছি আমি কতটা ভুল ছিলাম। আমার যেমন আমার বাবা মাকে ছাড়া থাকতে কষ্ট হবে, তেমনি তোমারও তো হবে। আমি না ভীষণ রিগ্রেট ফিল করি এখন আমার আগের ব্যবহারের জন্য। যেখানে মা বাবা সব সময় আমাদের সুখের কথা ভেবেছেন, সেখানে কিনা আমি তাদের থেকে তোমাকে দূরে করার চেষ্টা করেছিলাম। আমি কিভাবে এত স্টুপিড হতে পারলাম? উর্মির কণ্ঠে নিজের প্রতি নিজের বিরক্তিভাব প্রকাশ পেল। শাওন এবারে নিশ্চিত হলো যে উর্মি যা করেছে মন থেকে, নিজের ভুলটা বুঝতে পেরেছে। পিছন থেকে দুহাতে উর্মির গলা জড়িয়ে ধরে ওর চুলে ভাঁজে মুখ গুজে বলল। আর কিছুই বলতে হবে না তোমায়। আমার যা বোঝার আমি বুঝে গিয়েছি। আই লাভ ইউ।
উর্মি হালকা হাসলো, পর মুহূর্তে আবার ইতস্তত গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা শাওন, আমার আচরণ কি বড় মামির থেকেও খারাপ ছিল? বড় মামিকে আমরা এখন যেমন ভাবি, তোমরাও কি আমায় তেমন ভাবতে? উর্মির প্রশ্ন শুনে শাওন হেসে ফেলল। বড় মামির মতো কেউ হতে পারবে না। তুমি এতটা খারাপ ছিলে না। হ্যাঁ, একটু পাগলামি করেছ, কিন্তু সেটা বড় মামির ধারে কাছেও না। সত্যি বলছো তো, নাকি আমার মন রাখতে? সত্যি বলছি উর্মি, আগে যা হয়েছে ভুলে যাও। এখন যেমন আমার পরিবারকে ভালোবাসছো, দেখে রাখছো, সারা জীবন এমনভাবেই রেখো। আর তোমায় দেখে রাখার দায়িত্ব আমার। আরে ভাই, তোকে তো একদম দেখতে নতুন বর্বর লাগছে। নয়নের কথার প্রেক্ষিতে সমুদ্র স্বাভাবিক গলায় বলল। আমি নতুন বড়ি। নয়ন ভেঙচি কেটে বলল, বাল তুমি, বউয়ের সাথে বাসের সেরে আবার নতুন বর? বাক শালা। সমুদ্র একটা দীর্ঘশ্বাস ফেল। সকাল থেকে যে নয়ন কতবার এই কথাটা বলেছে তার হিসেব বোধহয় সে নিজেও জানে না। মানে সমুদ্রকে খোঁচানোর জন্য একটা অজুহাত পেলে হয়, ওকে বিরক্ত করার একটা সুযোগও ছাড়বে না। এদিকে সমুদ্রের এমন নিশ্চয়তা নয়নের মোটেও পছন্দ হলো না। নয়ন তো সমুদ্রের সাথে ঝগড়া করতে অভ্যস্ত, তর্ক করতে অভ্যস্ত, কথায় কথায় সমুদ্রকে খোঁচাতে অভ্যস্ত। কিন্তু সমুদ্র যদি চুপচাপ থাকে তাহলে তো সেসবের একটাও হবে না। নয়ন বুঝল এই একই লাইন দিয়ে আর ঝগড়া চালানো যাবে না। নয়নকে এবারে নতুন কিছু ভাবতে হবে। এদিকে নয়নের মুখ দেখে সমুদ্র বুঝল যে আবারও নতুন কিছু গোলমাল পাকানোর বুদ্ধি বের করছে। নিশ্চয়ই আবার কি করে আমার সম্মান ডোবানো যায় তাই ভাবছিস? সমুদ্রের প্রশ্নে নয়নের ধ্যান ভাঙলো, গাছাড়া ভাব নিয়ে বলল, তোর সম্মান আমি বাঁচিয়ে রেখেছি নাকি কিছু যে নতুন করে আবার ডোবাবো? যাক, তাও নিজের দোষটা স্বীকার করেছিস। শেষমেশ মেনে নিলি তো যে তুই অসভ্য। মোটেও না, আমার কোনো দোষ নেই। তুই সম্মান ডোবানোর মতো কাজ করবি আর আমি নয়ন সেটা ডোবালি দোষ? শালা দুটো দিন বউকে দেখে কন্ট্রোল রাখতে পারে না, সে আবার এসেছে সম্মানের কথা বলতে। শালা সভ্যতা মারাও আমার সাথে। সমুদ্র খপ করে নয়নের ঘাড়ের কাজটা শক্ত হাতে চেপে ধরল, এতই জোরে ধরল যে নয়ন ব্যথায় আর্তনাদ করে উঠল। এই শালা ইবলিশ, স্যার স্যার বলছি। সমুদ্রের অভিব্যক্তি ভীষণ স্বাভাবিক। নয়নের আর্তনাদে আরো শক্ত করে ধরল ঘাটা, স্বাভাবিক ভঙ্গিতে বলল, কি করবি না ছাড়লে? একবার স্যার, তারপর বলছি। আগে বল, তারপর ছাড়ছি। তোর বউ নিয়ে ভেগে যাবো আমি। তোর বিয়ে হবে না রে শালা। তোর বউরে দেখলে যে উত্তেজনা কাজ করে না, এরপর থেকে আর বউরে পাবি না। সার কইতাছি। আমার হাত থেকে বেঁচে ফিরলে তবে না আমার বউকে নিয়ে পালাবি। নয়নের ঘাড়ে এবারে প্রচন্ড ব্যথা করছে। বুঝতে পারলো নিজের আজেবাজে কথা না থামালে সমুদ্রের হাত থেকে মুক্তি মিলবে না। নির্লজ্জের মতন দাঁত বের করে হেসে বলল, আরে ভাই, আমি তো মজা করছিলাম। ছোট নদী তো আমরা ভাবি আমি দাঁড়িয়ে থেকে তোর বিয়ের ব্যবস্থা করে দেব। এবার তো স্যার ভাই। সমুদ্র ছেড়ে দিল। নয়ন যেন হাফ ছেড়ে বাঁচল এবার। আবারও রাগী গলায় সমুদ্রকে বলল, অমানুষ, জঙ্গলি, কুত্তা কোথাকার, এভাবে কেউ ধরে? তোর সাথে এমনটাই করা উচিত। এখন কথা না বাড়িয়ে নিচে চল। একই বউকে দ্বিতীয়বার বিয়ে করার সময় এসে গেছে। নয়ন গাল ফুলিয়ে বলল, যাব না, তুই যা, আমি বাড়ি চলে যাব। একদম ঢং করবি না নয়ন, চল। বললাম না যাব না। তুই মেরেছিস আমায়, তোর সাথে আমি বন্ধুত্ব রাখবো না আর। সমুদ্র কেন যেন হেসে ফেল নয়নের কথায়। ঘাড়ের পেছন দিয়ে নয়নের কাঁধের ওপর হাত রেখে আলতো হেসে বলল, তুইও আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ নয়ন। তুইও আমার একটা ভীষণ অদ্ভুত অভ্যাস। তোর সাথে বন্ধুত্ব না রেখে থাকতে পারবো না। নয়নের সকল অভিমান নিমিষের মাঝে উধাও হয়ে গেল। অবশ্য সত্যি অভিমান করেছিল কিনা সেটাও একটা প্রশ্ন। দাঁত বের করে হেসে বলল, ঠিক আছে চল, ক্ষমা করে দিলাম তোকে এবারের মতো। আর তোর বিয়ে আমায় ছাড়া হবে নাকি? একদম ঠিক বলেছিস। আমার সুখ দুঃখ কোনো কিছুই তোকে ছাড়া সম্ভব না। বসার ঘরের মধ্যে একটা বড় পর্দা টানানো হয়েছে। দুপাশে বসার জন্য সোফার চেয়ার রাখা হয়েছে। এক পাশে বরসহ বরপক্ষ আর আরেক পাশে কনেসহ কনেপক্ষ বসবে।
পাতলা পর্দাটা ভেদ করে মানুষের অবয়ব দেখা যাচ্ছে, তবে স্পষ্টভাবে মুখ বোঝা যাচ্ছে না। নদী চাইলে তাও সমুদ্রকে দেখতে পেত, কিন্তু সমুদ্রের পাখে নদীকে দেখা সম্ভব না, কেননা মাথার ওড়নাটা দিয়ে ঘোমটা টেনে পুরো মুখটাই ঢেকে রেখেছে নদী। সমুদ্রের ভীষণ বিরক্ত লাগলো। বিয়ের সাথে নিজের বউকে একটা বড় দেখার সুযোগ পেল না সে। এসব পরিকল্পনা অবশ্য উর্মি আর মিষ্টির করা। কবুল বলা শেষে আয়নায় সমুদ্রকে নদীর মুখ দেখতে হবে, তার আগে দেখতে পাবে না। আর ঠিক এই কারণেই সকাল থেকে নদী আর সমুদ্র দেখা পায়নি, যে কারণটা নদী নিজেও একটু আগেই জেনেছে। বাড়ি ভর্তি মানুষ। নুজহাতের বাপের বাড়ির দিকের আত্মীয়দের সাথে খুব একটা যোগাযোগ ছিল না। নিজের কোনো ভাই কিংবা বোন তার নেই। বাবা মাও মারা গেছেন, কারোর সাথে তেমন যোগাযোগ রাখা হয়নি। তবে আজ একমাত্র মেয়ের বিয়েতে সবাইকে নিমন্ত্রণ করেছে। শাওনের বিয়েতে যারা আসতে পারেনি তারাও নদীর বিয়েতে এসেছে। এত মানুষের মাঝে বসে থাকতে নদীর আজ ভীষণ লজ্জা পাচ্ছে। সেজন্যই তো সুযোগ আর ইচ্ছে থাকা সত্ত্বেও সমুদ্রকে দেখতে পেল না। তবে সমুদ্র নির্লজ্জের মতন একটু পরপরই নদীর দিকে তাকাচ্ছে, একটু দেখার লোভে। সমুদ্রের এসব ভাবনার মাঝে কাজী সাহেব তাগাদা দিলেন। সমুদ্র দুজনের কবল বলার মাধ্যমে অবশেষে বিয়ে সম্পন্ন হলো। মাঝের পর্দাটা তুলে ফেলা হলো, সমুদ্রকে এনে নদীর পাশে বসানো হলো। দুজনকে তখন সব ভাই বোন বন্ধু বান্ধব মিলে ঘিরে ধরেছে। উর্মি আয়নায় নদীর মুখটা সমুদ্রকে দেখতে বলে নয়ন বাধা দিল। খপ করে আয়নাটা নিজের হাতে নিয়ে সমুদ্রকে উদ্দেশ্য করে বলল, এই সমুদ্র, এখন যদি আয়না দেখিস যে তোর বউ বদলে গেছে, তাহলে কি হবে বলতো? সমুদ্র খুব কষ্টে নিজের একটা নিয়ন্ত্রণ করে বলল, এটা সিরিয়াসলি না নয়ন যে বউ পাল্টে যাবে। আয়নাটা দে, আমি আমার বউকে দেখবো। সমুদ্রের এমন নিঃসংকোচ আবদারে নদী আরো লজ্জায় মেয়ে গেল। আশেপাশের সবাই ঠোঁট টিপে হাসলো। নয়ন আয়নাটা দিতে ধরে আবার থেমে গেল। সন্দেহী গলায় প্রশ্ন করলো, এই সমুদ্র, ঠিকঠাক কবুল বলেছিলি তো, নাকি আবার অতি উত্তেজনা বলিসনি? আমার কানে কিন্তু আসেনি তোর কবুল বলার শব্দ। সমুদ্র দাঁত কিরমিরিয়ে বলল, তুই কালা তাই শুনিসনি। কথাটা বলে নয়নের হাত থেকে আয়নাটা কেড়ে নিল। সকলে আরেকবার সমুদ্রের এত তাড়াহুড়োয় হেসে উঠল। মিষ্টি নদীর ঘোমটাটা একটু উঠিয়ে দিল। বিয়ের সাজে প্রথম সমুদ্র নদীকে দেখলো। লাল টুকটুকে ঠোঁট, লজ্জা লাগানো মুখ, অবনত দৃষ্টি, কি অপূর্বই না লাগছে। ইচ্ছে করছে তাকিয়ে থাকতে। নয়ন সমুদ্রের কাছে হালকা করে ধাক্কা দিয়ে বলো, কিরে ভাই, একটু প্রশংসা কর। এখনো তো চোখ তুলে তাকালোই না, ভালো করে দেখতেই তো পেলাম না। হয়েছে, এই শালা দেখতেই রাত হয়ে যাবে। নদী, একটু চোখ তুলে তাকিয়ে এই বেটার চোখ কানা করে দাও তো। নয়নের কথায় নদী লজ্জায় আরো গুটিয়ে গেল। আজ যে কেন এত লজ্জা পাচ্ছে ঠিক বুঝে উঠতে পারছে না। সবাই এভাবে হামলে পড়লে দেখবে কি করে। সমুদ্র ধীর গলায় তুমি সম্বোধনে বলে উঠল, আমাকে দেখতে ইচ্ছে করছে না, মানলাম তোমার মতো সুন্দর লাগছে না, তাই বলে কি একটু তাকানোও যাবে না আমার দিকে? তুমি না দেখলে আমায় অন্তত দেখার সুযোগ দাও, তাকাও। নদী চমকে চোখ তুলে তাকালো। সমুদ্রের মুখ থেকে তুমি সম্বোধন শুনে বিস্ময়ে তাকিয়েছে। এই সম্বোধনটা নদীর সবকিছু এলোমেলো করে দেয়। নদীকে তাকাতে দেখে সমুদ্র আলতো হাসলো। নয়নতারা দিয়ে সমুদ্রকে বলল, তাকিয়েছে নদী, এবার তো কিছু বল। সমুদ্র মুচকি হেসে বলল, মাশাআল্লাহ। সমুদ্রের উত্তর শুনে উপস্থিত সকলেই সমস্বরে সুবহানাল্লাহ বলে চেঁচিয়ে উঠল। এবারে নদীর মুখেও হাসি ফুটল। উর্মি এবার সমুদ্রকে বলল, নদীকে কেমন লাগছে সমুদ্র ভাইয়া? এত কষ্ট করে সাজালো, আর আরেকটু প্রশংসা করো। সমুদ্র পুনরায় আলতো হেসে বলল, আমার স্বপ্নে যে অচেনা রমণী প্রতিনিয়ত আমায় তার প্রেম ফেলতো, যেই মুখচ্ছবি আমি আমার হৃদয়ে অঙ্কন করেছি, ঠিক তেমন লাগছে। কি হয়েছে, সবগুলো এরকম সংসেজে দরজার সামনে দাঁড়িয়ে আছিস কেন? সমুদ্রের কথা শুনে সবাই একটু নড়ে চড়ে উঠল। নয়ন ঠিকঠাক হয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, সংসদে দাঁড়াতে যাব কেন? জরুরি কাজ করতে এসেছি এখানে। তোর মতন আমাদের হাতে এত সময় নেই যে সংসদে চার কাজ দেখাবো। সমুদ্র ব্যঙ্গাত্মক গলায় বলল, তুই এসেছিস তাও আবার জরুরি কাজ করতে? ধ্যাৎ, এমন মজা ভালো লাগে না নয়ন। নয়ন বেশ অপমানিত বোধ করলো, কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, শোন সমুদ্র, একদম আমাকে অপমান করবি না। আশেপাশে দেখেছিস কতগুলো অবিবাহিত মেয়ে আছে, এদের কারো তো আমার পছন্দ হয়ে গেলেও যেতে পারতো। এখন তোর এইসব কথা শুনে যদি আমার কখনো বিয়ে না হয়? ও এমনিতেও হবে না, তাড়াতাড়ি বল এখন কি দরকারি কাজ তোদের। কেন, খুব বেশি তাড়া আছে নাকি?
তুই না কেমন যেন নির্দয় হয়ে গেছিস সমুদ্র। ওই ছোট মেয়েটার উপরে একটুও দয়া হয় না তোর? পাশে উর্মি আর মিষ্টিও দাঁড়িয়ে আছে। ওদের সামনে নয়নের এমন বেখাপ্পা কথায় সমুদ্র ভীষণ লজ্জা পেল। রাগী কণ্ঠে নয়নকে উদ্দেশ্য করে বলল, বারবার তোকে আমি সাবধান করেছি নয়ন যে ঠিকঠাক কথা বলতে না পারলে মুখ বন্ধ রাখবি। কি সমস্যা তোর? আমার কোনো সমস্যা নেই, সমস্যা এখন তোর হবে। টাকা বের কর। কিসের টাকা? এমন ভাব মারছো যেন তুমি কিছুই জানো না। বাস্যকর যে সাজিয়ে দিলাম, টাকা দিতে হবে না আমাদের? এত কষ্ট করে কি এমনি এমনি সাজিয়ে দিলাম নাকি? আমি কি তোদেরকে একবারও সাজাতে বলেছিলাম? তোরা মাতব্বরি করে সাজাতে গেলি কেন? দেখ সমুদ্র, একদম আমার মাথা বেশি গরম করবি না। এত কথা বলার কি আছে রে ভাই? এটা তো নিয়ম। কত দিতে হবে? এই 1.5 লাখ। নয়ন কথাটা বলার সাথে সাথে ওর উপরে সকলের বিস্ফোরিত দৃষ্টি পড়ল। আর এত টাকা কেউ চায় নাকি? তবে সমুদ্রের চোখে মুখে কোনো বিস্ময়ভাব দেখা গেল না। মানিব্যাগ থেকে একটা ক্রেডিট কার্ড বের করে নয়নের হাতে দিয়ে বলল, ধর, যে কয় টাকা ইচ্ছে তুলে নিস। নয়ন কার্ডটা হাতে নিয়ে একবার ভালো করে সেটাকে পর্যবেক্ষণ করে দেখলো। না, এটা তো ক্রেডিট কার্ডই, কিন্তু কথা হলো একবারে কি করে সমুদ্র রাজি হয়ে গেল, তাও 5 লাখ টাকা দিতে। নয়ন মানছে যে সমুদ্র বড় লোকের ছেলে, তাই বলে এত বড় লোক? নয়ন তো মজা করে বলেছিল, ভেবেছিল দরদাম করতে করতে এমনি কমে আসবে। কিন্তু এই ছেলে তো কিছুই বলল না, আহাম্মকের নেই। কিছুক্ষণ সমুদ্রের দিকে তাকিয়ে থাকলো। নয়নের সে দৃষ্টিতে সমুদ্র ভীষণ বিরক্ত হলো। দিয়ে দিলাম তো যা চেয়েছিলি, এখনো দাঁড়িয়ে আছিস কেন? সামনে থেকে সর। এই সমুদ্র, বিয়ে করলে মানুষের এত উন্নতি হয়? মানে বউয়ের এতই ক্ষমতা যে শুধুমাত্র তুই ঘরে যাওয়ার জন্য 5 লাখ টাকা বের করে দিলি? দিলাম, বললাম তো যত আগে তুলে নিস। এখন সামনে থেকে সর। উর্মির কেন যেন একটু খটকা লাগলো। সন্দেহী গলায় সমুদ্রকে উদ্দেশ্য করে বলল, একেবারে তুমি কি করে রাজি হয়ে গেলে, তাও 5 লাখ টাকার জন্য? এটা তো যৌক্তিক দাবি না। সমুদ্র আলতো হেসে বলল, তোরা সবাই আমাদের বিয়েটায় অনেক সাহায্য করেছিস, ইভেন অনেক খেটেছিস। তোরা আমার ছোট ভাই বোন, এই সামান্য আবদারটুকু রাখবো না? উর্মির বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু তবু সমুদ্রের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে না যে মিথ্যে কিছু বলছে। আর এমনিতে সচরাচর সমুদ্রকে মিথ্যে বলতে দেখেনি, তাই আর বিশ্বাস না করে কোনো উপায় পেল না। নয় নিজে দরজার সামনে থেকে সরে দাঁড়িয়ে সবাইকে কড়া কণ্ঠে হুকুম জানালো যেন কেউ সমুদ্রকে বাধা না দেয়। যা ভাই যা, তুই ডিজার্ভ করে তাড়াতাড়ি বাসর করে ঢোকা। তোর মতো স্বামী যেন ঘরে ঘরে জন্মায়, যারা বউয়ের কাছে যাওয়ার জন্য 5 লাখ টাকাকেও পাত্তা দেয় না। সমুদ্র মুচকি হেসে ঘরের ভেতরে ঢুকে গেল। দরজা লাগাতেই সবাই যে যার মতো চলে যেতে নিলেই ঘরের ভেতর থেকে সমুদ্রের কণ্ঠস্বর ভেসে এলো। নয়নের নাম ধরে ডাকছে। ডাক শুনে নয়ন থেমে গেল। গলা উঁচিয়ে ঘরের ভেতরে থাকা সমুদ্রকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে? আসলে হয়েছেটা কি, তোকে যে কার্ডটা দিলাম না, ওই অ্যাকাউন্টে আমার টাকা নেই, শেষ হয়ে গেছে। আসলে আমার কোনো অ্যাকাউন্টেই এত টাকা নেই। সরি রে, তোদের মিথ্যে বলতে হলো। না হলে তো তোরা আর আমায় আজকে ঢুকতেই দিতি না ঘরে। সকলে তজ্জব বনে গেল। নয়ন যেন কোনো কিছু বলার মতন অবস্থাতেই থাকলো না। উর্মি রাগান্বিত কণ্ঠে বলল, আমি ভেবেছিলাম এমন কিছু হবে। এই সামান্য একটু বাসর ঘর সাজানোর জন্য কেউ 5 লাখ টাকা দেয় নাকি? তুমি একটা গাধা নয়ন ভাইয়া, সন্দেহ করতে পারলে না? নয়ন বিস্ময় সমেত বলল, এই বেটা যে বাটপার সেটা জানতাম, তাই বলে এমন বাটপারি করবে সেটা ভাবিনি উর্মি। এখন কি করব? কি আর করবে, ঘুমাও গিয়ে। কাল সকালে দেখা যাবে কি করা যায়। অনিচ্ছা সত্ত্বেও সবাইকে চলে যেতে হলো সেখান থেকে। ঘরের ভেতরে পা রাখতেই সমুদ্রের নাকে একটা মিষ্টি সুঘ্রাণ ভেসে এলো। এই ঘ্রাণটা সমুদ্রের ভীষণ পরিচিত। বেডসাইডের ওপরে জ্বলতে থাকা মোমবাতির দিকে তাকিয়ে সমুদ্র মুচকি হাসলো। নদীর ঘরে প্রায় এই সুগন্ধটা পেয়েছে সমুদ্র। এই সুগন্ধের মোমবাতিটা নদীর ভীষণ পছন্দের। আজ থেকে সারা জীবন সমুদ্রের ঘরে এই সুগন্ধটা পাওয়া যাবে, সেটা ভেবেই কেমন যেন একটা শান্তি অনুভব করলো সমুদ্র। এদিকে সমুদ্র যে ঘরে এসেছে সেই খেয়াল নদীর নেই। নদীর হাতে একটা বেশ বড়সড় ফটো ফ্রেম, তাতে সমুদ্র আর ওর বিয়ের ছবি। এই ছবিটা আজ দুপুরে তোলা হয়েছে বিয়ের পরে। ওরা এত তাড়াতাড়ি কি করে এত সুন্দর করে ছবিটা বাঁধে করে আনলো সেটাই নদী বুঝতে পারছে না। সবাই তো ব্যস্ত ছিল, তাহলে এই কাজটা করলো কে?
ঘরে ঢুকে বিছানার উপর নদী এই ছবিটা পেয়েছে। আসার পর থেকে এক দৃষ্টিতেই সেই ছবিটার দিকে তাকিয়ে আছে। কি অদ্ভুত, আজ থেকে কয়েকটা দিন আগেও এই সময়গুলোতে নদীর মনে ভয়ে জেগে বসেছিল যে আদৌ ও সমুদ্রকে পাবে তো। আর যদি ধরা হয় কয়েক বছর আগের কথা, তাহলে দুজনের মাঝে দূরত্বটা ছিল অনেক। কথা হতো না ফোনে, দেখা হতো বহু পরের ব্যাপার। সমুদ্র মনে তো তখন নদীর জন্য একটু ভালোবাসা ছিল না। কে জানি, হয়তো মনে পড়তো না, কিন্তু নদীর মনে পড়তো। ব্যস্ততার মাঝে কিংবা কাজের ফাঁকে নদীর সমুদ্রের কথা মনে পড়তো। বারবার শুধু মনে হতো দেশে তার খুবই প্রিয় একটা কিছু সে রেখে এসেছে, যার টানে হলেও তাকে একদিন ফিরতেই হবে। সামনে আস্ত মানুষটা দাঁড়িয়ে আছে, তাকে রেখে ছবির দিকে তাকিয়ে আছিস কেন? সমুদ্রের কণ্ঠে নদীর ধ্যান ভাঙলো। চোখ তুলে তাকিয়ে দেখলো ঠিক পাশে সমুদ্র দাঁড়িয়ে আছে। আলতো হেসে বলল, ছবির মানুষটার দিকে তাকিয়ে থাকতে আমার অসুবিধা হয় না, কেননা সে তার দৃষ্টি দিয়ে আমায় অস্বস্তিতে ফেলতে পারে না। সেজন্য তাকে দেখতেও আমার কোনো অসুবিধা হয় না। আমি প্রাণ ভরে দেখতে পারি, কিন্তু সামনে দাঁড়ানো মানুষটার দিকে তো বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না আমি। সে সবসময় কি করে আমায় অস্বস্তিতে ফেলবে সেই ধান্দায় থাকে। এত অভিযোগ একদিনে? কে বললো একদিনে? এই অভিযোগ অনেক দিনের। আরো অনেক অভিযোগ আছে তোমার প্রতি আমার। তাই নাকি? তা কি সেই অভিযোগ শুনি? প্রথম রাতেই না হয় সব অভিযোগ অভিমানের পাঠ চুকিয়ে দিই, তারপরে রাতগুলো না হয় ভালোবাসবো শুধু। প্রথম অভিযোগ তুমি আমায় তুমি করে ডাকছো না। ঠিক আছে, তোমায় কথা দিলাম আর ভুল হবে না। দ্বিতীয় অভিযোগ কি? আমি তোমায় যতটা ভালোবাসি তুমি আমায় তার থেকে কম ভালোবাসো। সমুদ্র ভ্রুকুচকে প্রশ্নোত্তর গলায় জিজ্ঞেস করলো, কে বললো তোমাকে এটা? কেউ বলেনি, আমি বুঝি। কি দেখে বুঝলে? জানো, তোমার উপর এই অভিমানটা আমার অনেক দিনের। আমরা যখন সুইজারল্যান্ডে চলে যাই, তোমার মনে আছে আমি তোমার জন্য কত কেঁদেছিলাম, কিন্তু তুমি একটুও কাঁদোনি আমার জন্য। সুইজারল্যান্ডে যাওয়ার পরে তুমি আমার সাথে কথাও বলতে না। আমি একটু ভিডিও কলে তোমায় দেখতে চাইতাম, কিন্তু তুমি তাও সামনে আসতে না। দেশে ফেরার পরে আমি বুঝতে পারলাম আমাদের মধ্যে তোমার দিক থেকে অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে। প্রথম প্রথম তুমি আমার প্রতি হয়তো একটু বিরক্তও ছিলে, তাই না? কথাগুলো হয়তো নদী ভুল বলেনি। সত্যি এই কয়েক বছরের ব্যবধানে সমুদ্রের বনে নদীর জায়গাটা বেশ মলিন হয়ে গিয়েছিল। এত গুরুত্ব ছিলই না, তবে এমনটা না যে ভুলে গিয়েছিল। আমি হয়তো তোমায় পরে ভালোবেসেছি, কিন্তু তার মানে এটা না যে আমি তোমাকে কম ভালোবাসি। আমি তোমার জন্য বেশি কেঁদেছি সমুদ্র ভাই। তোমাকে পাওয়ার আশায় আমি কেঁদেছি, তোমাকে হারানোর ভয়ে আমি কেঁদেছি। তুমি আমাকে জড়িয়ে ধরে কেঁদেছো, কিন্তু আমি কেঁদেছি একা। আমাকে ভালোবাসতে আমি তোমায় বাধ্য করেছি। আমি না চাইলে কি পারতে? ঝিনুকও তো চেয়েছিল যেন আমি ওকে ভালোবাসি, কিন্তু পারিনি। আমি চেয়েছিলাম জন্য তোমায় ভালোবেসেছি। হ্যাঁ, এটা ঠিক, তুমি আমার জন্য বেশি কেঁদেছো, আমি পারিনি কাঁদতে। আমি আমার কাঁদার সময় তোমায় জড়িয়ে ধরেছি। তুমি যখন আমার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়েছো, তখন আমি শক্তি পেয়েছি। সেজন্যই আমি আর কাঁদিনি। তুমি সত্যি আমার ভালোবাসো তো, তাই না? জানো, এতদিন আমার এইসব মনে হয়নি। আজ কেন যেন হঠাৎ ভয় করছে। এতদিন শুধু চাইতাম যে করেই হোক তোমাকে যেন পেয়ে যাই, কিন্তু এখন তোমায় পেয়ে যেন হারাতে না হয় সেই ভয় করছে। বড় আম্মু এখনো আমাদের মেনে নেয়নি, আর না কোনোদিনও মানবে যদি উনি কখনো আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি তৈরি করে দেন। আমি ঠিকঠাক খুঁজে বের করব। যদি উনি আমাকে তোমার থেকে আলাদা করতে চান, তোমায় নিয়ে আমি হারিয়ে যাব। তুমি যদি বদলে যাও। বদলাতে তো আমায় হবে। এই যে তুমি আজ অভিযোগ করলে যে আমি নাকি তোমাকে কম ভালোবাসি, তাহলে কি আমায় বদলাতে হবে না? আমি বদলালে নিজের ইচ্ছেতেই বদলাবো, আর আমার সেই বদলানোর আমিটা তোমায় আরো বেশি ভালোবাসবে। কথা দাও, যাই হয়ে যাক কখনো আমায় ছেড়ে যাবে না। ছাড়ার জন্য তো ধরিনি। এতটুকু হলেই হবে। এবার আমায় একটা কথা দাও। কি? সমুদ্র নদীর দিকে একটু ঝুঁকে গিয়ে বলল, এই যে কথার আগে পিছে সামনে সমুদ্র ভাই করছো, এটা কি ঠিক বলো? এই বাসর ঘরেও যদি তুমি আজ আমায় ভাই ভাই করে ডাকো, তাহলে কি বউকে একটু ভালোবাসতে গিয়ে আমার বিবেকে বাঁধবে না? নদী ফিক করে হেসে দিয়ে বলল, তাহলে তো আরো বেশি করে রাখবো যেন তোমার বিবেকে বাঁধে।
নদী কথাটা বলতেই সমুদ্র এক হাতে নদীর কোমর পেঁচিয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। কপালে বেশ গাঢ় করে একটা চুম্বন করলো। সমুদ্র ঠোঁটে সেই উষ্ণ স্পর্শে নদী কেঁপে উঠল। সমুদ্রের বুকের কাছের পাঞ্জাবির কিছুটা অংশ খামচে ধরল দু হাতে। যাই করো না কেন, আজ কোনো কিছু আমার বিবেকে বাধা দেবে না। নয়ন ভাইয়া কিন্তু ঠিকই বলে, কি? এই যে তুমি যতটা ভদ্র দেখাও নিজেকে ততটা ভদ্র না। বউয়ের সামনে ভদ্রতা দেখাতে নেই। যদি আমি বউয়ের সঙ্গে ভদ্রতা দেখাই তাহলে বাবা মাকে নাতি নাতনির মুখ দেখাবো কি করে? নদী লজ্জায় মিয়ে গেল। তার সমুদ্র ফেঁকে না এত নির্লজ্জদের মতন কথাবার্তা বলছে। এই ব্যাপারটা নদী মেনে নিতে পারল না। তবে আজ নদীর ছাড়া নেই। সমুদ্র ঠিক করে নিয়েছে প্রতিটা পদক্ষেপে নদীকে লজ্জায় রাঙিয়ে দেবে। নিজের ভালোবাসার ছয় নদীর গায়ে শিহরণ জাগিয়ে তুলবে। নদী কিছু বলতে চাইল, তবে সমুদ্রকে সে সুযোগ দিল না। নদীর নরম তুলতুলে ধৈর্যরা নিজের দখলে করে নিল। নদী বাধা দিতে পারল না, দেওয়ার ইচ্ছেও করল না। ধীরে ধীরে খামচে ধরা পাঞ্জাবির অংশটুকু ছেড়ে দিল। সমুদ্রের ভালোবাসায় সায় জানালো। এই বদ্ধঘরের মাঝে আজ একজোড়া তৃষ্ণার্ত মানবীর ভালোবাসা পরিপূর্ণতা পেল। জানালা দিয়ে সূর্যের আলো এসে নদীর চোখের উপরে পড়তে ঘুম ভেঙে গেল। আড়মোড়া ভেঙে উঠে বসে নিজের পরিচিত ঘরটা দেখতে না পেয়ে একটু চমকালো। এটা তো সমুদ্রের ঘর, তাহলে নদী এখানে কি করছে? এতদিন তো সমুদ্র চোরের মতো লুকিয়ে লুকিয়ে ওর ঘরে গিয়ে থেকেছে। তবে কি তাহলে আজ নদী এসেছিল? মস্তিষ্কের উপর প্রচুর চাপ প্রয়োগ করার পরেও এমন কোনো স্মৃতি নদীর মানসপটে ধরা দিল না। অসময়ে দরজা খোলার শব্দ হতেই নদীর ধ্যান ভাঙল। নদীকে নিজের দিকে এমন আহাম্মকের মতন করে তাকিয়ে থাকতে দেখে সমুদ্র ভ্রু কুঁচকে বলল। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? নদী কোনো উত্তর দিল না। পুরো ঘরটাতে ভালো করে চোখ বোলালো। ফুল দিয়ে সাজানো ঘরটা দেখতেই নদীর মনে পড়ে গেল যে কাল তো ওদের বাসর রাত ছিল, বিয়ে হয়েছে। আর এখন থেকে নদী এই ঘরেই থাকবে, মানে ওদের কাউকে আর লুকিয়ে দেখা করতে হবে না। নদীকে চুপ করে থাকতে দেখে সমুদ্রের কপালের ভাঁজ আরো গাঢ় হলো। বিছানার ওপর নদীর পাশে বসে বলল। কি হয়েছে তোমার বলো তো, এমন করছো কেন? আরে আমি তো ভুলেই গিয়েছিলাম যে কাল রাতে আমাদের ফুলসজ্জা ছিল, আর আমি তোমার ঘরেই থাকবো এখন থেকে। সমুদ্র কুটিল হেসে বলল। তবে কি আবার মনে করিয়ে দিতে হবে নাকি? সমুদ্রের ইঙ্গিতটা বুঝতে নদীর একটু সময় লাগলো না। বোধগম্য হতে লজ্জায় রক্তিম হয়ে নদীর শ্যামলা মুখটা, সেই রক্তিম মুখটা দেখতেই সমুদ্র চোখে যেন ঘোর লেগে গেল। আজকাল এই মুখশ্রীটা দেখলেই সমুদ্রের বেপরোয়া হয়ে উঠতে ইচ্ছে করে, নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। শুধু ইচ্ছে করে এই মেয়ের মাঝে নিজেকে হারিয়ে ফেলতে, নদীকে নিয়ে ভালোবাসার সাগরে ডুব দিতে ইচ্ছে করে। এদিকে সমুদ্রকে এক ধ্যানে এমন নেশালো দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে নদীর ভীষণ অস্বস্তি হচ্ছে। গায়ের ওপর থেকে কাঁথা সরিয়ে চুপচাপ নেমে যেতে ধরলে সমুদ্র বাধা দিল। কোনো বার্তা ছাড়াই নদীর গলার ভাঁজে মুখ ডুবিয়ে নিঃসল গলায় বলল। তোমাকে দেখলে আজকাল আমার চোখে এমন ঘোর লেগে যাচ্ছে কেন বলো তো? ইচ্ছে করে এইভাবেই তোমায় জড়িয়ে ধরে থাকতে। তোমায় ছাড়া কিচ্ছু ভালো লাগে না। এইভাবে জারাচ্ছ কেন আমায়? ইতোমধ্যে নদী জমে গেছে। দুহাতে বিছানা চাদর খামচে ধরেছে, কাঁপা কাঁপা গলায় বলল। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু করব না, তুমি এবার আমায় ছাড়ো প্লিজ। সমুদ্র ছাড়ল তো নাই, উল্টো দুহাতে আরো নদীর কোমর জড়িয়ে ধরে বলল। ইচ্ছে করছে না। ছাড়ো আমায়, আমার কেমন কেমন যেন লাগছে। আমারও তোমায় দেখে কেমন কেমন যেন লাগছিল, তাই তো ধরেছি। নদী অনুনয়ের কণ্ঠে বলল। ছেড়ে দাও না। সমুদ্র এবারে সত্যি ছেড়ে দিল, কেননা নদীর কণ্ঠ শুনে মনে হচ্ছিল এখন যদি না ছাড়ে হয়তো কেঁদে ফেলবে। ছাড়া পেতেই নদী সোজা বাথরুমে ঢুকে গেল। মেয়েটার পাগলামো দেখে সমুদ্র হাসলো। এই পাগলামোর জন্যই বোধহয় সমুদ্র আরো বেশি ভালোবাসে নদীকে। সমুদ্র আগে নিচে নামলো বসার ঘরে। তখন বেশ অনেক মানুষই উপস্থিত, ছোট বড় অনেকে বসে যে যার মতন কাজ করছে। তো কেউ আড্ডা দিচ্ছে, কেউ আবার চা খেতে ব্যস্ত, কারো আবার সম্পূর্ণ মনোযোগ হাতে থাকা ফোনের উপরে নিবদ্ধ। নয়নকেও সেখানে দেখা গেল। সমুদ্রকে নিচে নামতে দেখে চোখ ফুটে উঠল বক্র হাসি। মনে হচ্ছিল বেশ অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিল যে কখন ওরা নামবে। ইচ্ছে তো করছিল সকাল সকাল গিয়ে ঘরের দরজা আচ্ছা মতো ধাক্কাতে, কিন্তু কেন যেন নিজের বিবেকে বাধা দিয়েছিল। আর এতেই প্রমাণ যে কিছুটা পরিমাণ হলেও নয়নের মাঝে এখনো লজ্জা উপস্থিত আছে। সমুদ্র সিঁড়ি দিয়ে নামতেই হুট করে তার সামনে নয়ন এসে দাঁড়ালো। সমুদ্র চমকে দু কদম পিছিয়ে গেল। এভাবে হঠাৎ করে এসে দাঁড়ানোতে বোধহয় হালকা একটু ভয় পেয়েছিল। মৃদু রাগী গলায় বলল। সকাল সকাল বানরের মতো লাফাচ্ছিস কেন? আর তোর নিজের বাড়ি নেই?
রাতে ঘুমানোর আগেও তোর মুখ দেখে ঘুমোতে হয়, সকালে ঘুম থেকে উঠেও তোর মুখ দেখতে হয়। পেয়েছিস কি আমার বাড়িতে, হ্যাঁ? নয়ন দাঁত বের করে হেসে বলল, কি ভেবেছিস আমাকে এখন এইসব বলে অপমান করলে আমি তোকে কিছু জিজ্ঞেস করবো না? ওইসব হবে না। তোকে আমি খুব ভালো করেই চিনি। তোর শিরায় শিরায় যে শয়তানি সেটাও আমি জানি। এখন তাড়াতাড়ি বল, কি হলো কাল রাতে? সমুদ্র একবার আশেপাশে তাকিয়ে দেখলো কেউ শুনছে নাকি ওদের কথাবার্তা, যা কেউ শোনেনি। উপস্থিত অনেক মানুষই আছে, তবে তারা সবাই নিজেদের কাজে ব্যস্ত। দাঁতে দাঁত পিষে বলল, মুখ সামলে কথা বল। আচ্ছা ঠিক আছে, যা, আমি কিছু বলবো না। তুই বল তাহলে কি কি হলো গতকাল রাতে, আমাকে ডিটেলসে বল। সামনে তো আমিও বিয়ে করব, এসব বিষয় একটু জেনে রাখা ভালো। বাড়াবাড়ি হচ্ছে কিন্তু নয়ন। আচ্ছা ঠিক আছে, পুরোটা বলতে হবে না, অর্ধেকটা বল, বাকি অর্ধেকটা আমি ভিডিও দেখে বুঝে নেব। লজ্জায় সমুদ্রের কান গরম হয়ে উঠল, অথচ নয়নের মাঝে কোনো ভাবান্তরই দেখা গেল না। তার চোখে মুখে সমুদ্রের মুখ থেকে গতকালকের ঘটনা শোনার জন্য উৎসাহ দেখা যাচ্ছে। সমুদ্র জানে এই ছেলেকে কিছু বলে কোনো লাভ হবে না। এখন যদি ওকে আচ্ছা মতো গালিও করে, তাও একটা কথাই বলবে, গতকাল রাতে কি হয়েছে। সমুদ্র পাশ কাটিয়ে চলে গেল, তবে বেশি দূর যেতে পারলো না। তার আগে বেশ বড়সড় একটা দল সমুদ্রকে ঘিরে দাঁড়ালো। সবার চোখে মুখে এক ভয়ঙ্কর হিংস্রতা দেখতে পেল। সমুদ্র দেখে মনে হচ্ছে খুব বিরাট কোনো ক্ষতি করে ফেলেছে সবার, এবং সবাই সেটার একযোগে প্রতিশোধ নিতে এসেছে। সমুদ্র ঘাবড়ে যাওয়া কণ্ঠে বলল, কি হয়েছে, সবাই এমন করছো কেন? মিষ্টি রাগী কণ্ঠে বলল, তোমার ভাগ্য ভালো যে আমরা সবাই লাঠি নিয়ে আসিনি, খালি হাতে দাঁড়িয়ে আছি। এটা তুমি আমাদের সাথে কি করে করতে পারলে ভাইয়া? মিষ্টির কথার মানেটা সমুদ্র যেন ঠিক বুঝতে পারল না, পাল্টা প্রশ্ন করে বলল, কি করেছি আমি? আমি তো এইমাত্র ঘর থেকে বেরোলাম। পাশ থেকে উর্মি বলে উঠল, যা করার সে তো কাল ঘরে ঢোকার আগেই করেছো। তুমি এভাবে আমাদের ঠকাতে পারলে? এতক্ষণে সমুদ্র বুঝলো সবার সমস্যার মানে, গাছের ভাব নিয়ে বলল, তো কি করতাম? কোনো সুস্থ মানুষ কি বাসর ঘর সাজানোর জন্য 5 লাখ টাকা দাবি করে? তোরা যদি 50,000 টাকাও চাইতি, আমি দিয়ে দেওয়ার কথা ভাবতাম। কিন্তু তোরা চেয়েছিস অতিরিক্ত, সেজন্য এখন একটা কানা করিও পাবি না। এটাই তোদের শাস্তি। উর্মি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আরে আমরা তো এমনি বলেছিলাম 5 লাখের কথা। আমরা তো জানতাম 5 লাখ বললে 5 লাখ দেবে না। আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছে তাই দাও। অত সোজা নাকি? বাসর যাচ্ছিস? এমনিতে এখন রোজ আমার বউ আমার সাথেই থাকবে, তোদেরকে টাকা দিয়ে নষ্ট করতে যাবো কেন? বাকিদের এত আজে বাজে কথাই নয়ন ভীষণ বিরক্ত হলো। আরে বাবা, ফুলসজ্জার পরের দিন ঘর থেকে বের হওয়ার পর কেউ এসব টাকা পয়সার কথা জিজ্ঞেস করে নাকি? বরং এখন গতকাল রাতে আসলে ঘটেছেটা কি, কিভাবে কি ঘটেছে সেসব শুনে অভিজ্ঞতা অর্জন করতে হবে। অবশ্য সামনে উপস্থিত অধিকাংশই বিয়ে হয়ে গেছে, ওরা নতুন করে কি অভিজ্ঞতা অর্জন করবে? বরং সমুদ্রের উচিত ছিল ওদেরকে জিজ্ঞাসা করে অভিজ্ঞতা অর্জন করা। বেচারা নয়নি তো শুধু এখনো বিয়ে করতে পারেনি। এই তোমাদের ওসব টাকা পয়সার হিসাব পরে করবে, আমার এখন আমার বন্ধুর সাথে কথা আছে। সমুদ্র চল আমার সাথে। নয়ন এক প্রকার টেনে সমুদ্রকে একটা কোণার দিকে নিয়ে গেল। সমুদ্র বিরক্তিকর গলায় বলল, কি সমস্যা? নয়ন আগে সমুদ্র প্রশ্নের কোনো উত্তর দিল না। একবার ভালো করে মাথা থেকে পা অব্দি সমুদ্রকে পর্যবেক্ষণ করলো। হঠাৎই সমুদ্রের মাথার চুল টেনে ধরলো। সমুদ্র ব্যথায় মৃদু আর্তনাদ করে বলে উঠল। কি করছিস, পাগল হয়ে গেলি নাকি? নয়ন বিস্ময় ভরা কণ্ঠে বলল, এই তোর চুল শুকনো কেন? তুই সকালে গোসল করিসনি? এই সমুদ্র, মানে কাল রাতে তুই কিছুই করতে পারিসনি? কথাটা বলতেই সমুদ্র সজরে নয়নের গালে একটা থাপ্পড় বসালো। নয়ন গালে হাত বুলিয়ে আহামুখের নাই সমুদ্রের দিকে তাকিয়ে বলল, তুই সব সময় আমায় এমন মারিস কেন? সমুদ্র দাঁত চিবিয়ে বলল, এটাই তোর প্রাপ্য। আদব তো, এখন বিয়ের আগে তুই মারছিস, বিয়ের পরে বউ মারবে, মানে তোরা পেয়েছিসটা কি? বউ কেন মারতে যাবে? তোর তো আর ঝিনুকের সাথে বিয়ে হচ্ছে না যে ও মারবে। আর ঝিনুক বাদে আর কেউই তোর সাথে মারামারি করবে না। নয়নের কপালে সুখভাস তৈরি হলো। গুরুত্বের ভঙ্গিতে জিজ্ঞেস করলো, আমার যে ঝিনুকের সাথে বিয়ে হবে না সেটা তুই কি করে জানলি? তুই তো বলেছিলি যে তুই ঝিনুককে বিয়ে করতে চাস না।
নয়ন একটু নড়ে চড়ে উঠল, মাঝে মধ্যে এমন এক একটা কথা বলে ফেলে যার জন্য পরে নিজেরই আফসোস হয়। একটু বেশি গলাটা পরিষ্কার করে নিয়ে বলো, তা ঠিক আছে, কিন্তু সেটা তো আমিই বলেছিলাম। ভাগ্যে কি লেখা আছে সেটা তো আর আমরা কেউ জানি না। ভাগ্যেও এটাই লেখা আছে। ভাই অন্য জায়গায় ঝিনুকের বিয়ে ঠিক করেছে, তুই তো বিয়ে করবি না ওকে। তাই তাই আর তোর কথা বলিনি ভাইকে। তোর কথা বললে হয়তো রাজি হয়ে যেত, কিন্তু কোনো ব্যাপার না, তুই যেটা চাস সেটাই হবে। নয়নের চোখে মুখে উৎকণ্ঠা ফুটে উঠল। সকাল সকাল এসব কি আজে বাজে কথা বলছে সমুদ্র। তবে কিছু যে জিজ্ঞেস করবে সেই সুযোগও পেল না। তার আগেই মিষ্টিদের সেই দলটা এসে সমুদ্রকে টেনে নিয়ে গেল। নয়নের মুখ দেখে মনে হচ্ছে যে কোনো সময় কেঁদে ফেলবে। সেদিন যে সমুদ্র আর নদীর সামনে অত বড় মুখ করে বলল যে ঝিনুকে বিয়ে করবে না, তারপর এখন আবার কি করে সমুদ্রকে গিয়ে বলবে যে ওর ঝিনুককেই লাগবে। নয়নের এই ঘোর বিপদের মাঝে সৃষ্টিকর্তা ছাড়া আর কাউকে সাহায্যকারী হিসেবে খুঁজে পেল না। অনুনয়ের স্বরে বলল, আল্লাহ, দরকার পড়লে আমি বউয়ের হাতে মার খেতেও রাজি, কিন্তু তারপরও তুমি ঝিনুককেই আমার বউ বানিও। শাহনেওয়াজ বাড়ি এখন অতিথিমুক্ত। বাড়িতে যে কয়েকজন মানুষ আছে তারা এই পরিবারের সদস্য। গতকাল বৌভাতের অনুষ্ঠান শেষে সবাই যে যার মতন বাড়ি ফিরে গেছে। সকালে ঘুম থেকে নদী আগে উঠল। আজ ড্রয়িং রুমে আসতেই দেখলো সেখানে কেউ নেই। রান্নাঘর থেকে শুধু জেসমিনের রান্না করার টুকটাক আওয়াজ আসছে। নদীকে দেখে জেসমিনকে কাছে ডাকলেন। কণ্ঠস্বর তার বেশ স্বাভাবিক। নদী গুটিসুটি পাই ভয় পেয়ে সেদিকে এগিয়ে গিয়ে ধীর কণ্ঠে বলল। হ্যাঁ বড় আম্মু বলো। জেসমিন স্বাভাবিক গলায় বললেন, আজ কাজের মেয়েটা আসেনি, একা হাতে এত কিছু রান্না করতে গিয়ে হিমশিম খাচ্ছি, একটু সাহায্য করো তো আমায়। জেসমিনের কথাটা শুনতেই নদীর গলাটা শুকিয়ে গেল। রান্নাবান্না সম্পর্কে নদীর কোনো আন্দাজই নেই। টুকটাক কফি বানাতে জানে, অমলেটও বানাতে জানে, টোস্টারে টোস্টও করতে জানে, এর বাড়তি তো কিছু জানে না। কিন্তু এই বাড়িতে সকালে নাস্তায় তো এসব একটাও বানানো হয় না। যদি একটু হাতে হাতে ধৈর্য নিয়ে কেউ শেখাতো তাহলে নদীর নিজের উপর আত্মবিশ্বাস আছে যে সে পারবে। কিন্তু জেসমিন কি আর তাকে এভাবে শিখিয়ে দিবে? বরং সামান্য কিছু না পেলেই হয়তো বকাবকি শুরু করবে। নদীকে চুপচাপ ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে জেসমিন একটু ছাড়িয়ে দিয়ে বলে উঠলেন, কি হলো, শুনতে পাওনি আমি কি বললাম? এদিকে এসো, মাংসটা রান্না করো, তারপর আমি লুচি বানিয়ে দিচ্ছি, সেগুলো ভেজে দেবে। নদী আমতা আমতা করে বলল, আসলে বড় আম্মু আমি তো তেমন একটা রান্না পারি না, তেমন একটা মানে আমি রান্না পারি না। আর মাংস তো কখনো রান্না করিনি, তুমি একটু আমায় বলে দেবে কিভাবে কি করব? জেসমিন ব্যঙ্গাত্মক গলায় বলল, রান্না বান্না জানা নেই, সংসারের কোনো কাজকর্ম জানা নেই, অথচ বিয়ে করার জন্য লাফানো শুরু করে দিয়েছিলে। আজব মেয়ে, মা কিছুই শেখায়নি নাকি? শেখাতে চেয়েছিল কিন্তু আমি আসলে শিখিনি। তা শেখনি কেন? জানতে না নাকি যে একদিন বিয়ে করে সংসার করতে হবে? না, জানতাম তো করতে হবে, কিন্তু তখন বুঝতে পারিনি যে শাশুড়ি হিসেবে তোমাকে পাবো। যদি আগে বুঝতাম তাহলে ভয়েই সব শিখে ফেলতাম। নদীর এমন সরল স্বীকারোক্তিতে জেসমিন একটু ভ্যাপাচাকা খেয়ে গেলেন। খুব তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে গম্ভীর গলায় নদীকে উদ্দেশ্য করে আদেশের সুরে বলেন, ঠিক আছে, মাংস রান্না করতে হবে না। ফ্রিজে দেখো অনেক সবজি আছে, গাজর, পটল আর মিষ্টি কুমড়া নিয়ে এসো, কেটে সবজি রান্না করো। নদী মাথা নাড়িয়ে বাধ্য মেয়ের মতন ফ্রিজ খুলল। গাজর চিনতে তার অসুবিধা হলো না, মিষ্টি কুমড়া চিনতেও তার অসুবিধা হলো না, তবে পটলটা ঠিক চিনতে পারছে না। ভয় ভয়ে ইতস্তত গলায় জেসমিনকে উদ্দেশ্য করে বলল, বড় আম্মু, পটল কোনটা? জেসমিন ঝাঁঝালো গলায় বলল, দেখো সবুজ রঙের একটা সবজি। এখানে আসলে অনেকগুলো গ্রিন ভেজিটেবলস আছে, একটু ভালো করে বলবে দেখতে কেমন? আমি গাজর আর মিষ্টি কুমড়া চিনতে পেরেছি, কিন্তু পটলটা চিনতে পারছি না। জেসমিন এবার ভীষণ রেগে গেলেন। ময়দাটা পাশে রেখে নদীকে উদ্দেশ্য করে বললেন, এত বড় মেয়ে হয়েছো অথচ পটল চেনো না? পারোটা কি তুমি? হ্যাঁ, এই তুমি সংসার সামলাবে? সিঁড়ি বেয়ে সবে মাত্র নিচে নেমেছিলেন নুজহাত। এই সকাল সকাল জেসমিনের এমন রুক্ষ ব্যবহারের শিকার কে হলো সেটা দেখার জন্য রান্নাঘরে উকি দিতে কেবলমাত্র সেখানে নদীকে দেখতে পেল। তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে জেসমিনকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে ভাবি, ও কি কিছু ভুল করেছে নাকি? নুজহাতের নম্র গলার স্বরে জেসমিনের রুক্ষ স্বরের কোনো পরিবর্তন হলো না। পূর্বের নেই রাগান্বিত গলায় বলল, তোমার মেয়ে কোনো কিছু ঠিক করে যে জিজ্ঞেস করছো কিছু ভুল করেছে কিনা? সামান্য একটা পটল চেনে না, মাংস রাখতে বললাম সেটাও পারে না।
সংসারের তো কোনো কাজই পারে না, এক্ষেত্রে আমি করবোটা কি? নদী লজ্জায় মাথা নামিয়ে নিল। তার জন্য আবার তার মাকে না কথা শুনতে হলো। কি হতো যদি আগে একটু মায়ের কাছ থেকে এসব সংসারের কাজ শিখে রাখতো, তাহলে না আজকে নিজেকে বকা খেতে হতো না, তার মা কি কথা শুনতে হতো না। নৌছাদ রাগলেন না, হয়তো তারই ভুল, তিনি মেয়েকে শেখাননি। শান্ত গলায় জেসমিনকে উদ্দেশ্য করে বলল। আমি চিনিয়ে দিচ্ছি ওকে। নৌছাদ এগিয়ে গেলেন মেয়ের কাছে, আদুরে গলায় জিজ্ঞেস করলেন। কি হয়েছে? বড় আম্মু সবজি আনতে বললো, কিন্তু পটলটা চিনতে পারছি না। দেখো, এখানে অনেকগুলো গ্রিন ভেজিটেবলস আছে। মেয়ের কথা শুনে নৌছাদ হেসে ফেল। একে একে সবগুলো সবজি ভালোভাবে নদীকে চিনিয়ে দিলেন। নদীর ছুরি দিয়ে একটু টুকটাক কাটাকাটি করার অভ্যাস আছে, কিন্তু বটি দিয়ে কোনো অভ্যাসই নেই। নৌছাদই সব কেটে দিলেন, সেই সাথে মেয়েকে শিখিয়ে দিলেন কি করে কি করতে হবে। নিজের পাশে দাঁড়িয়ে থেকে সবজি রান্না করা শেখালেন, মাংস রান্না করা শেখালেন। তারপর মেয়ের হাত ধরে ধরে লুচিগুলো ভেজে ফেললেন। নদীরাজ নিজেকে খুব ভালো স্টুডেন্ট মনে হলো। মায়ের বলা প্রত্যেকটা কথা সে মনে রাখার চেষ্টা করবে সর্বোচ্চ। রান্নাগুলো শেষ হতেই নিজের উপর ভীষণ গর্ব হলো। এতগুলো রান্না যে নদী নিজে করে ফেলেছে, ভাবতেই অবাক লাগছে। রান্না শেষে জেসমিনকে উদ্দেশ্য করে নৌছাদ আলতো হেসে বলল। সবাই তো সব কিছু পারে না ভাবি, শিখে নেয়। আর সত্যি বলতে আমার মেয়ের যে এত তাড়াতাড়ি এমন একটা পরিবেশে বিয়ে হয়ে যাবে সেটা আমি ভাবিনি। জানলে ওকে টুকটাক কিছু শেখাতাম। ওকে যে নিজের থেকে এতটা দূরে রেখে যেতে হবে সেটাই কখনো ভাবিনি। সারাক্ষণ ভেবেছি যে ওকে আমার কাছে রাখবো, কিছু ভুল করলে নিজে শুধরে দেব। সেই সব আস্তে ধীরে ওর হাতে ধরে শিখাবো সবটা। কখনো ভুল করলে একটু ভালোভাবে বুঝিয়ে বলবেন। যদিও আপনি ওকে বকলেও প্রত্যুত্তরে কিছু বলবে না, কিন্তু তারপরেও ওর তো একটা মন আছে, খারাপ ঠিকই লাগবে। আপনি একটু শিখিয়ে দেবেন, দেখবেন ও শিখে নেবে। জেসমিন উত্তরে কিছুই বলে না, চুপচাপ সেখান থেকে চলে গেল। খাবার টেবিলে বসে সবাই নদীর রান্নার বিরাট প্রশংসা করলো। নদীর খুশি দেখে কে সকালে নাস্তা শেষে যে যার কাজে বেরিয়ে গেল। আজ অনেক পরে নয়নের আগমন ঘটল শাহনেওয়াজ বাড়িতে। নয়নকে দেখতে পেয়ে নদী উচ্ছ্বসিত গলায় এগিয়ে গিয়ে বলল। এত দেরি করে আসলে কেন? জানো আজকে আমি নিজের হাতে রান্না করেছি, তোমাকে দেই? নয়ন পাল্টা হেসে বলল। আরে ছোট নদী রান্না করেছে আর আমি খাবো না, এটা হয় নাকি? আগে জানলে সকাল সকাল চলে আসতাম। আর তুমি যদি আমায় তারও আগে বলতে যে আজ সকালে তুমি রান্না করবে, তাহলে কাল রাত থেকে আমি না খেয়ে পেটটাকে ফাঁকা করতাম তোমার রান্না খাওয়ার জন্য। নদী হালকা বিরক্তিকর কণ্ঠে বলল। এত খাবার নেই তোমার জন্য, সবার খাওয়া শেষ, অল্প কিছু খাবারই আছে, ওটুকু খেয়ে পেট ভরাও। আচ্ছা ঠিক আছে, যাও, অতটুকু খেয়ে পেট বাড়াবো। নিয়ে এসো, তোমার রান্না করার কথাটা শুনি আমার ক্ষুধা পেয়েছে। সমুদ্র তখন সোফায় বসে আছে। নয়নের আগমন তার উপর বিশেষ কোনো প্রভাব ফেলতে পারল না। চুপচাপ ফোনে কি যেন করছে। নয়ন একদম সমুদ্রের পাশে ঘেঁষে বসলো। গতকাল যখন থেকে শুনেছে যে ঝিনুকের বিয়ে হয়ে গেছে, তারপর থেকে নয়ন কেমন যেন ঘ্যান ঘ্যান করছে, সমুদ্রের পিছে পিছে ঘুরছে। সমুদ্র এতবার জিজ্ঞেস করেছে যে সমস্যা কি, কিছুই বলেনি, খালি ঘ্যান ঘ্যান করেছে। আর কিছুক্ষণ পরপর এই সমুদ্র বলে ডাকছে। এখনো হয়তো তাই করার ইচ্ছে ছিল, তবে নয়ন কিছু বলার আগেই সমুদ্র সাবধানী গলায় বলল। একদম কালকের মতো ঘ্যান ঘ্যান করলে বাড়ি থেকে বের করে দেবো কিন্তু। হয় কি সমস্যা বলবি, না হলে চুপচাপ খেয়ে চলে যাবি। নয়ন কাঁদো কাঁদো কণ্ঠে বলল। তুই এভাবে আমার থেকে মুখ ফিরিয়ে নিতে পারবি সমুদ্র? আমি না তোর একটা মাত্র বন্ধু? আমার জীবনে কষ্টগুলো ভাগ করে নেওয়া কি তোর দায়িত্ব নয়? তুই বলিস তোর কষ্ট যে আমি ভাগ করে নেব? শুধু পারিস মেয়েদের মতো ঘ্যান ঘ্যান করা। তোর মধ্যে পুরুষ মানুষের কোনো গুণ আছে? অসহ্যকর। সমুদ্রের কথাটা নয়নের ভীষণ আত্মসম্মানে লাগলো। মুখ বাকি একটু ভাব নিয়ে বলল। আমার মাঝে পুরুষের কোনো গুণ আছে কিনা সেটা তোকে কেন বলতে যাব? সেসব বাসরাতে আমার বউ ঠিকই টের পাবে যে আমার মধ্যে পুরুষের কোনো গুণ আছে কিনা। সমুদ্র কোনো উত্তর দিল না। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে পুনরায় বলল। নয়ন। এই সমুদ্রে একটা কথা বলে। বল। নয়ন আমতা আমতা করে বলল। জিনুকের সাথে কার বিয়ে ঠিক হয়েছে রে? সমুদ্র স্বাভাবিক গলায় বলল। জানি না। নয়ন কপাল কুঁচকে বলল। তুই জানবি না এটা সম্ভব? এইটা আমার বিশ্বাস করতে হবে? শালা বাটপাড়ি কম করে কর, বল না কে সে? যদি আমি জেনেও থাকি তোর জেনে কাজ কি?
নয়ন নড়ে চড়ে বসলো, গলাটা পরিষ্কার করে নিয়ে বলল, আরে কার সাথে ওর বিয়ে দিচ্ছিস? খোঁজখবর নিতে হবে না? ভাই নিয়েছে খোঁজ। আরে ভাই, একা খোঁজ নিলে হবে নাকি? আমাদেরও তো খোঁজ নিতে হবে। আমাদেরও তো দায়িত্ব আছে। তুই জানিস না, বিয়ের আগে ছেলের পরিবার হাজার একটা মিথ্যা কথা বলে। দেখে শুনে তো মেয়েকে ওদের হাতে তুলে দিতে হবে, তাই না? তোকে এত কিছু ভাবতে হবে না, তুই তোর বিয়ের কথা ভাব। ওদের কথাবার্তার মাঝে নদী খাবার নিয়ে এলো নয়নের জন্য। নাও নয়ন ভাইয়া, খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে। নয়ন মৃদু বিরক্তিকর গলায় বলল, আর খাবার, এই খাবার আমার গলা দিয়ে নামবে না নদী। কেন নামবে না? নামবে না কারণ তোমার এই খাটাস বর আমার গলা টিপে ধরে আছে। কোথায় গলা টিপে ধরে আছে? পাগল হলে নাকি? নয়ন একটা হতাশার শ্বাস ফেলে বলল, কাকে কি বলছে? এ তো সহজ কথাই বোঝে না, এমন ঘুরে ফিরে বলা কথা কি করে বুঝবে? কথাগুলো নয়ন ফিসফিস করে বলল, যার ফলে নদীর কান অব্দি পৌঁছালো না। প্রশ্নত গলে জিজ্ঞেস করলো, কিছু বললে? না বোন না, কিছুই কই নাই। জীবনটা আমার তেনা তেনা হইয়া গেল, কষ্টে বুকটা ফালা ফালা হইয়া গেল, কলজাটা আমার ফুটা হইয়া গেল রে বউয়ের অভাবে। আমি আর কি করব? কোন দিন না জানিয়ে এসব ব্যথা লইয়া আমার ইন্নালিল্লাহ হইয়া যায়। ভাই। পরিচিত কোনো কণ্ঠস্বর পেতে স্রোত পিছনে ফিরে তাকালো। এই মুহূর্তে এখানে নয়নকে দেখে বেশ অবাক হলো। কণ্ঠস্বরে বিস্ময় ভাব বজায় রেখে প্রশ্ন করলো, তুই এখন এখানে কোনো দরকারে এসেছিস না এমনি? নয়ন জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে আমতা আমতা করে বলো, না মানে আসলে একটা খুবই দরকারে এসেছিলাম। তোমার কি একটু কম সময় হবে কথা বলার জন্য? হ্যাঁ বল না, কি বলবি? নয়ন একবার আশেপাশে চোখ বোলালো। কয়েকজন মানুষ দেখা যাচ্ছে, কিন্তু এদের সামনে তো এই কথাগুলো বলা যাবে না। নিম্নস্বরে বলো, এখানে বলা যাবে না, একটু আলাদা করে কথা বলা যাবে? ওই দিকটা চলো না, সমুদ্র এসেছে আমার সাথে, ওখানে গিয়ে কথা বলে। তো সমুদ্র যখন এসেছে দোকানে আসেনি কেন? ওখানে কি করছে? আর বলো না, শালা আসতে চাইলো না। কতবার করে বললাম একটু চল রে আমার সাথে, হাঁটু কাঁপাকাঁপিটা একটু কমবে তাহলে, কিন্তু না, বেইমান হারামি শালা এলো না। হঠাৎ করে নয়ন ছুটে যাওয়াতে স্রোত আরেক দফা অবাক হলো। তবে আর কোনো বাক্য ব্যয় না করে নয়নের সাথে সমুদ্র যেখানে দাঁড়িয়ে আছে সেখানে গেল। কি রে সমুদ্র, দোকানে যাসনি কেন? সমুদ্র ফোনে কারোর সাথে কথা বলছিল, বোধহয় নদীর সাথে। স্রোতের কণ্ঠ পেতেই ফোনটা রেখে দিয়ে বলো, এমনিতেই ওর তোমার সাথে দরকারি কথা আছে, তো আমি ওখানে যেতে চাইনি। নয়ন তেতে গিয়ে বলো, এমন ভাব দেখাচ্ছি যেন আমি তোকে যেতে মানা করেছিলাম। বল না যে আমার কোনো সাহায্য করবি না, এই জন্য যাসনি। বাটপার কোথাকার। নয়নের এমন কথায় কথায় রেগে যাওয়ার ব্যাপারটা আশ্রতকে ভীষণ অবাক করেছে। এমন রেগে যাওয়া ছেলে তো নয়ন না। নয়ন হাসি খুশি থাকা ছেলে, তবে আজকে এমন করছে কেন? দরকারি কথাটাই বাকি। আজে বাজে কোনো প্রশ্ন না করে স্রোত সরাসরি নয়নকে জিজ্ঞেস করলো। কি দরকারি কথা বল। নয়নও আর কোনো দেরি না করে সরাসরি কথাটা বলতে চাইলো, তবে খেয়াল করলো ওর গলা দিয়ে শব্দগুলো বের হচ্ছে না। মনে হচ্ছে ও কথা বলতেই ভুলে গেছে। বারবার মুখ খুলছে কথা বলার জন্য, কিন্তু ঠিক বলতে পারছে না। নয়নের এমন কাজে সমুদ্র হেসে ফেলল। এদিকে স্রোত না নয়নের এমন কাজের মানে বুঝছে, না ওর সমুদ্রের হাসার কারণটা বুঝছে। এবার সেও বিরক্তিকর কণ্ঠে বলল, কি হয়েছে রে তোদের দুটোর, একটু পরিষ্কার করে বলবি আমায়? এবার কিন্তু আমি রেগে যাব। নয়ন ব্যস্ত গলায় বলল, আরে না না ভাই, রেগে যেও না প্লিজ। আর যেদিন ইচ্ছে রাগ করো, কিন্তু আজকে অন্তত রেগো না। আজকে তুমি রাগলে যে আমি শেষ। স্রোত ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল। ঠিক আছে, তাড়াতাড়ি বল, দোকানে যেতে হবে। নয়ন একটা লম্বা শ্বাস নিয়ে সাহস সঞ্চার করে বলল, ইয়ে মানে ভাই, বলছিলাম যে জিনুকের তো বিয়ের কথা ভাবছো তুমি, তাই না? স্রোত স্বাভাবিক গলায় উত্তরে বলল, হ্যাঁ তা তো ভাবছি, কিন্তু মেয়েটাকে যে কিভাবে রাজি করাবো সেটাই বুঝতে পারছি না। নয়ন তাড়াহুড়ো কণ্ঠে বলে উঠল, দেখো ভাই, তোমার যেহেতু একটা মাত্র বোন, ওর সম্পূর্ণ দায়িত্ব তোমার। তুমি নিশ্চয়ই ওকে খুব ভালোবাসো। ওর ভালো মন্দ সবটা দেখার দায়িত্ব তোমার। যদি ও খারাপ থাকে তাহলে তুমিও খারাপ থাকবে, ও ভালো থাকলে তুমিও ভালো থাকবে। তাহলে তোমার কি উচিত না একটা ভালো সভ্য ভদ্র ছেলের হাতে ওকে তুলে দেওয়া?
নয়ন এক নাগাড়ে কথাগুলো বলেই থামলো। স্রোত একটু ভেবাচাকার মাঝেই পড়লো। উত্তরে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। নয়ন পুনরায় বলে উঠল, দেখো, এখনকার সময় কিন্তু ভালো ছেলে বড্ড বিরল। ছেলে ভালো হলে ছেলে পরিবার ভালো না, আবার পরিবার ভালো হলে ছেলে ভালো হয় না। তো আমাদের ঝিনুকের জন্য এমন সম্বন্ধ দেখতে হবে যেন ছেলে পরিবার দুটোই ভালো হয় এবং ঝিনুকে সম্পূর্ণ ভালো রাখার দায়িত্ব নিতে পারে। তা আমার নজরে এমন একটা খুবই ভালো সুযোগ্য ছেলে আছে। তুমি কি ওর সাথে ঝিনুকের বিয়ে দেবে? পাশ থেকে সমুদ্র ব্যঙ্গাত্ম গলায় বলে উঠল, ভালো সভ্য ছেলে? হাসাস না তো আমায় নয়ন। নয়নের এবার ভীষণ রাগ হলো। সমুদ্রের হাঁটু বরাবর একটা লাথি মারতেই সমুদ্র ব্যথায় কুঁকড়ে উঠল। এবার বোঝো কেমন মজা। শালা আর একটা কথা বললে এখানে খুন করে রেখে যাব। এদিকে ওদের আজে বাজে কথাবার্তায় আর নয়নের আচরণে স্রোত তপ দেখে বসে আছে। এই কথাগুলো বলার জন্য নয়ন এভাবে ডেকেছিল। স্রোত বুঝতে পারছে না যে ওরা সত্যি কথা বলছে নাকি মজা করছে। নিশ্চিত হতে পুনরায় বলো, সত্যি তোরা এখানে আমার ঝিনুকের জন্য ছেলের কথা বলতে এসেছিস? হ্যাঁ ভাই, সত্যি বলছি, ছেলেটা খুব ভালো। আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি। তুমি তো আমায় বিশ্বাস করো, তাই না? নয়ন স্রোতের থেকে উত্তরটা শোনার জন্য মুখিয়ে আছে। স্রোত কোনো সময় ব্যয় না করে বলল, হ্যাঁ, করি তো। তাহলে চোখ বন্ধ করে তুমি ওই ছেলের সাথে জিনুকে বিয়ে দিতে পারো। আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি, জিনুক সারা জীবন সুখে থাকবে। আর এই সমুদ্রের থেকেও জিনুককে বেশি ভালো রাখতে পারবে। আচ্ছা, তা ঠিক আছে। তাহলে তুই যখন এত করে বলছিস, দেখা করব। কিন্তু ওই ছেলের সম্বন্ধে, তার পরিবার সম্বন্ধে কিছু বল। কি করে ছেলে? এ পর্যায়ে নয়নের মুখটা ছোট হয়ে গেল। কি পরিচয় দেবে সে নিজের? ইতস্তত গলায় বলো, আসলে ভাই, ছেলে তো বেকার, তবে হ্যাঁ পরিবার বড় লোক। পড়াশোনাটা শেষ হয়ে গেলে ছেলেটা পারিবারিক ব্যবসায় যোগ দেবে। ও আচ্ছা, থাকে কোথায়? আমাদের গ্রামে। স্রোত কপাল কোচকাল। প্রশ্নাত্ম গলায় জিজ্ঞেস করলো, আমাদের গ্রামের কি? নয়নের এবার নিজের নামটা বলতে ভীষণ ভয় করছে, কিন্তু এখন তো ভয় করলে চলবে না। নয়ন তো সাহসী। যেখানে বিয়ের পর বইয়ের হাতে মার খেতে রাজি, সেখানে বিয়ের আগে না হয় বইয়ের ভাইয়ের হাতে একটু মার খেয়ে নেবে, সমস্যা কি? কিন্তু বলতে তো আজকে হবেই। সমুদ্র ওর কাঁধে হালকা করে ধাক্কা দিতে নয়ন বিরক্তিকর গলায় বলল, তোর আবার কি হলো? আরেকটা পায়েও কি লাথি মারবো নাকি? না রে ভাই, তাড়াতাড়ি বল, মশা কামড়াচ্ছে। ঠিকই আছে, তুই যে নদীকে কামড়াস সেই বেলা কিছু হয় না। নয়ন কথাটা বলার সাথে সমুদ্র এবার ওর পা বরাবর একটা লাথি মারল। এদিকে স্রোত লজ্জায় পড়ল। বড় ভাইয়ের সামনে সব কথাবার্তা কোন ছেলে বলে? নয়ন আর সমুদ্রের প্রতি কোনো মনোযোগ দিল না। কাপা কাপা গলায় স্রোতকে উদ্দেশ্য করে বলল, আমি সেই ছেলে ভাই, মানে আমি এখন পড়াশোনা করছি। এখন আমি বেকার, পড়াশোনাটা শেষ হলে ব্যবসায় যোগ দেব। আমি খুব ভালো ভাই। আমি মদ সিগারেট কোনো নেশাজাতীয় দ্রব্য খাই না। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বলতে এক সমুদ্র আছে, তুমি বললেও ওর সাথেও সম্পর্ক রাখবো না। আর আমি ঝিনুককে পছন্দ করি, কখনো কোনো প্রেমও করিনি, সত্যি বলছি। বিশ্বাস না হলে সমুদ্রকে জিজ্ঞেস করতে পারো। স্রোতের এবার বিস্ময়ের মাত্রা আকাশ ছিল। বুঝতে পারছে না ঠিক শুনছে নাকি নয়ন মজা করছে। সন্দেহী গলায় বলল, তুই ঝিনুককে পছন্দ করিস? বিয়ে করতে চাস ওকে? হ্যাঁ ভাই, আমি ওকে খুব পছন্দ করি। বিয়ে দেবে আমার সাথে ওর? স্রোতের জন্য ঠিক বিশ্বাস হচ্ছে না। বিস্ময়ের মাত্রা এতটাই ছাড়িয়ে গেছে যে কোনো কথা বলতে পারছে না। এদিকে নয়ন উত্তর শোনার জন্য অপেক্ষায় আছে। স্রোতকে চুপ করে থাকতে দেখে মুখ চুপসে গেল তার। ভাবলো হয়তো স্রোত রাজি নয়। স্রোতের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে অনুনয়ের সরে বলল, প্লিজ ভাই, রাজি হয়ে যাও না। দেখো, তুমি যার সাথে ঝিনুকের বিয়ে ঠিক করেছো, আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলতে পারি তার থেকে আমি 1000 গুণ ভালো ছেলে হব। আমার সাথে বিয়ে হলে ঝিনুক এই গ্রামে থাকবে। আমি বেশি তেড়িবেড়ি করলে তুমি সমুদ্রকে নিয়ে গিয়ে আমার ঠ্যাং ভেঙে দিয়ে আসতে পারবে। তাহলে কি আমার সাথে বিয়ে দেওয়াটা বেশি সুবিধার না? স্রোত কপাল কুচকে তাকিয়ে বলল, কার সাথে আমি ঝিনুকের বিয়ে ঠিক করেছি? কার কথা বলছিস তুই? কেন, সমুদ্র তো বলল কোনো যেন অগামগার সাথে তুমি ঝিনুকের বিয়ে ঠিক করেছো। স্রোত সমুদ্রের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তুই বলেছিস নয়নকে এসব, যে আমি ঝিনুকের বিয়ে ঠিক করেছি? সমুদ্র গাছছাড়া ভাব নিয়ে বলল, হ্যাঁ, অনেকদিন হলো ওকে বিরক্ত করা হয় না, তাই মজা করেছি। আর আমি মজা না করলেও ও কোনোদিন তোমায় এই কথাটা বলার সাহসও করে উঠতো না। দেখেছিলে না কেমন হাঁটু কাঁপছিল? নয়ন বিস্ফোরিত দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকিয়ে বলল,
তুই আমার সাথে এত বড় একটা মজা করেছিস? তুই করিস না? এবার ভেবে দেখ, নিজে যখন এসব শয়তানি কাজকর্ম করিস তখন অন্যদের কেমন লাগে। তাই বলে তুই এই বিষয়টা নিয়ে আমার সাথে মজা করলি ভাই? আমি 2 রাত হলেও ঘুমাতে পারি না। যদি আমি হার্ট অ্যাটাকে করে মরে যেতাম। সমুদ্র নির্বিকার ভঙ্গিতে বলো। কয়েকদিন পর তোর 40-এ খেতে যেতাম। নয়নে পরে কিছু বলার ভাষা হারিয়ে ফেলো। সমুদ্র কবে থেকে ওর মতন আচরণ করতে শুরু করলো সেটাই ভাবছে। এমন উত্তর তো নয়নের থেকে কাম্য, সমুদ্র থেকে তো এমন উত্তর কাম্য নাই। তবে মানুষ ঠিকই বলে সঙ্গদোষে লোহা ভাসে। ওর সাথে থাকতে থাকতে নিশ্চয়ই সমুদ্রের এই অধঃপতন হয়েছে। এদিকে ওদের দুজনের এসব কথা স্রোতের একদম পছন্দ হচ্ছে না। ধমক দিয়ে দুজনকে থামিয়ে গুরুতর ভঙ্গিতে নয়নকে উদ্দেশ্য করে বলো। নয়ন, মজা করবি না আমার সাথে। সত্যি করে বল, তুই ঝিনুককে পছন্দ করিস? বিয়ে করতে চাস ওকে? কিছুটা সময়ের জন্য নিজের রসিক সত্তাটাকে একপাশে রেখে দিয়ে নয়ন গুরুতর ভঙ্গিতে বলো। আমি সত্যি বলছি ভাই, আমি এই বিষয়ে কোনো মজা করছি না। আমি ঝিনুককে পছন্দ করি আর ওকে বিয়ে করতে চাই। কিন্তু তোর পরিবার কি মানবে? তুই জানিস আমাদের থেকে তোদের অবস্থা অনেক ভালো। ঝিনুককে মানবে ওরা? মানবে না মানে? আমার 14 গোষ্ঠী মানবে। আমি মানতে বাধ্য করব। শোনো, তুমি এসব বিষয়ে ভেবো না। তুমি শুধু আমায় বলো তুমি রাজি কিনা, আর ঝিনুককে রাজি করাতে পারবে কিনা। আসল প্রশ্ন ঝিনুকের রাজি করাতে পারবো কিনা। আচ্ছা, তুমি চেষ্টা করে দেখো না। তারপরে কাজ না হলে আমি ওর সাথে কথা বলবো। তুমি কি সত্যি রাজি হয়ে গেলে? স্রোত কিছুক্ষণ নয়নের দিকে তাকিয়ে থাকলো। ছোটবেলা থেকে দেখে আসছে নয়নকে। ছেলেটা ভালো, অন্তত ওর সাথে ঝিনুকের বিয়ে দিলে এই চিন্তাই থাকতে হবে না। স্রোতকে যে ছেলের পরিবার ভালো কিনা আলতো হেসে বলো। সমুদ্রের মতন তোকেও আমি ভরসা করতে পারি। আবার বোনটাকে তোর হাতে তুলে দিতে পারলে নিশ্চিন্তই হব। নয়ন উচ্ছ্বসিত গলায় বলো। তাহলে তো হয়েই গেল। তুমি বরং এখন ঝিনুককে রাজি করাও, আর আমি আমার 14 গোষ্ঠীকে রাজি করাই। বাড়ি ফিরে শ্রোতা গিয়ে মিষ্টির সাথে পুরো বিষয়টা আলোচনা করলো। সব ঠিক আছে, কিন্তু ঝিনুককে রাজি করাবে কি করে সেটা এখন চিন্তার বিষয়। ঝিনুক তো নয়নের নামটা সহ্য করতে পারে না, সেখানে ওর সাথে বিয়ের বিষয়টা আদৌ মেনে নেবে? অনেক ভাবনা চিন্তার পর স্রোত সিদ্ধান্ত নিল যে রাতেই কথা বলবে। কাল সকাল সকাল তো আবার কাজে যেতে হবে। সারাদিনে আর সময় পাবে না, এই রাতটুকুই একটু যা সময় পাবে। ভাবলো এখন কথা বলবে। রাতে খাওয়া দাওয়া শেষে ঝিনুক নিজের ঘরে চলে গেল। স্রোত খাওয়া দাওয়া শেষে ঘরে গিয়ে ঠিক করলো ঝিনুককে কি বলবে। ঝিনুকের ঘরের সামনে গিয়ে দেখলো দরজা বন্ধ। বাইরে থেকে কয়েকবার ঝিনুকের নাম ধরে ডাকতেই ও সে দরজা খুলে দিল। এত রাতে তুমি ভাই ঘুমাওনি? না, তুই ঘুমিয়েছিলি নাকি? না, শুইছিলাম কিন্তু ঘুমাইনি। তুমি কিছু কইবা? হ্যাঁ, একটু দরকারি কথা ছিল তোর সাথে। একবার আমার ঘরে আসবি? কেন আমার ঘরে কও? ওইখানে মিষ্টি আছে, ওখানেই বলি, চল। ঝিনুক আর কোনো কথা না বলে চুপচাপ স্রোতের সাথে ওর ঘরে গেল। ঝিনুকে মাঝখানে বসিয়ে এক পাশে স্রোত আর অন্য পাশে মিষ্টি বসলো। স্রোত কি করে কথাটা শুরু করবে সেটা বুঝে উঠতে পারছে না। মিষ্টি ওর অস্বস্তি বুঝলো। নিজেই আগে কথাটা তুললো। ঝিনুকের গালে আলতো করে হাত রেখে বলো। দেখো ঝিনুক, সবসময় আমরা যাকে ভালোবাসি সেও যে আমাদেরকে ভালোবাসবে এমনটা না। কিন্তু তার মানে এটাও না যে সে ভালোবেসেছিল, তার ভালোবাসাটা মিথ্যা ছিল। কিন্তু যেহেতু বিপরীত পাশের মানুষটা অন্য কাউকে ভালোবাসে, সেহেতু তার সিদ্ধান্তটাকেও সম্মান করা উচিত আমাদের। ঝিনুক স্বাভাবিক গলায় বলল। করছি তো মিঠা ভাবি, সমুদ্র ভাইয়ের সিদ্ধান্তরে সম্মান করছি। আমি জানি তুই সম্মান করেছিস, আমি জানি তোর ভাইয়াকে বিয়ে করার স্বপ্ন ছিল, কিন্তু সেসব তো এখন সম্ভব না। তার মানে তো এটাও না যে তোর নিজের জীবনটা থেমে থাকবে, তাই না? জীবনটা তো নতুন করে শুরু করতে হবে। বিয়া দেবা? তাও ঠিক আছে, আমি বিয়া করুম। ঝিনুক তার জীবনের সব সিদ্ধান্ত তোমাকে উপরে ছাইরা দিল। ঝিনুকের মুখ থেকে এমন কথা শুনে স্রোতের মিষ্টি দুজনেই ভাবলো হয়তো ঝিনুক রাগের বশে কিংবা অভিমান করে কথাগুলো বলছে। মিষ্টি চোখের ইশারায় স্রোতকে থামতে বলে নিজেই আদরে গলায় ঝিনুককে উদ্দেশ্য করে বলো। তোর ইচ্ছের বিরুদ্ধে আমরা কিছুই করব না। এমনটা কখনো ভাববি না যে তুই আমাদের জন্য বোঝা হয়ে গিয়েছিস জন্য আমরা তোর বিয়ে দেওয়ার জন্য ভাবছি। দেখ, বিয়ে সবাইকেই করতে হবে। জীবনে চলার পথে একটা ভরসাযোগ্য হাত আমাদের সবারই দরকার, যে বিপদে আপদে সুখে দুঃখে সবসময় আমাদের পাশে থাকবে। একটা নিজের মানুষ দরকার, যাতে মন খুলে কথা বলা যাবে।
কইলাম তো, যা মন চাই তাই করো। কথাটা বলে ঝিনুক চলে যেতে নিলে পেছন থেকে স্রোত বলে উঠল। নয়নের সাথে তোর বিয়ে ঠিক করেছি। কথাটা কানে যেতেই ঝিনুকের পা থেমে গেল। পিছনে ফিরে স্রোতের দিকে তাকিয়ে প্রশ্নত গলায় জিজ্ঞেস করলো। কার লগে ঠিক করছো? নয়নের সাথে। মুহূর্তের মাঝে ঝিনুকের অভিব্যক্তি বদলে গেল। রাগান্বিত গলায় বলল। অসম্ভব, ওই নয়নের বাচ্চারে মই কোনো মতে বিয়া করুম না ভাই। মিঠা ভাবি, আমি তোমারে কইতাছি, ওই নয়নের বাচ্চারে বাদ দিয়া তোমার যার লগে আমার বিয়া ঠিক করবা তার লগেই করুম, কিন্তু নয়ন না। ওরে দেখলে আমার চান্দি গরম হইয়া যায়, আমারে দেখলেও ওর চান্দি গরম হইয়া যায়। আমি কইতাছি, এই বিয়া খান হইলে হয় নয়ন আমার হাতে মরবো, নাইলে আমি নয়নের হাতে মরুম।